ওকে, সবাই ভালো আছো? সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু বলো। সাউন্ড ক্লিয়ার আছে? কমেন্ট শো করছে না আজকে, আবার কেমন তো। সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাবে, আর বোর্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাবে। বোর্ড ক্লিয়ার আছে কিনা সবাই একটু জানাবে। ওকে, সবাই আশা করি ভালো আছো তোমরা। বোর্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাও। বোর্ড কি ক্লিয়ার আছে একটু জানাও তো। কমেন্ট শো করছে না, যাই হোক, এখনও কমেন্ট শো করছে না। আমি
শুরু করি। গতকাল আমরা পড়াইছি কি নাউন ক্লোজ, তাই না? আচ্ছা, তাহলে গতকাল আমরা পড়াইছি হচ্ছে নাউন ক্লোজ। ওকে, তাহলে আমরা পড়াইছিলাম যে নাউন ক্লোজ আছে ট্রানজিটিভ ভার্বের পরে, মানে সকর্মক ভার্ব যেটাকে বলা হয়, যেই ভার্বের কর্ম আছে, যেমন নো, আক্সড, বা যেই ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, সেই ধরনের ভার্বের পরে যদি কি কোনো ক্লোজ আসে সেটিকে বলা হবে নাউন ক্লোজ। ওকে, ওকে, তাহলে আমরা গতকাল পড়াইছিলাম নাউন ক্লোজ, যে নাউন ক্লোজ হচ্ছে শর্টকাটে 1 নম্বরে আবার আলোচনা করি, ইট দ্বারা প্রতিস্থাপিত করা গেলে নাউন ক্লোজ। মনে আছে? নাউন ক্লোজের আবার একটু সার সংক্ষেপ, নাউন ক্লোজের আরেকবার একটু ওভারলুক, কত ক্লাসটা আলোচনা করতেছে দেখো। ইট দ্বারা প্রতিস্থাপিত করা গেলে সেটা নাউন ক্লোজ। 2 নম্বরে বলছি ট্রানজিটিভ ভার্বের পরে ট্রানজিটিভ ভার্বের পরে যে ক্লোজ সেটা হবে নাউন ক্লোজ। ওকে, ট্রানজিটিভ ভার্ব মানে কি? যেই ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর মিলে সেটাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। যেমন টোল্ড, বলেছিল, কি বলেছিল। নো, জানি, কি জানি, কাকে জানি। আস্কড, কি জিজ্ঞেস করেছিল। এরকম এইগুলোকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। তাহলে একটা ওভারভিউ দিলাম। বি ভার্বের পরে, বি ভার্ব মানে এম ইজ আর ওয়াজ আর, বি ভার্বের আগে বা পরে যে ক্লোজ সেটা হবে নাউন ক্লোজ। সংক্ষেপে একটু আলোচনা করলাম। ওকে, আচ্ছা, চার নম্বর, অ্যাডজেক্টিভের পরে কোনো ক্লোজ আসলে সেটা অবশ্যই নাউন ক্লোজ। ওকে, তাহলে আমরা এইগুলো মনে রাখবো। যেমন ইট ইজ অবিভিয়াস, এটা একটা অ্যাডজেক্টিভ। এরপরে যদি কোনো ক্লোজ আসে, দ্যাট হি ওয়াজ রং, দ্যাট হি ওয়াজ রং, তাহলে এই যে অ্যাডজেক্টিভের পরে যে ক্লোজ সেটা হচ্ছে, এটা হবে নাউন ক্লোজ। ওকে, তাহলে অ্যাডজেক্টিভের পরে কোনো ক্লোজ আসলে সেটাও নাউন ক্লোজ। তাহলে আমরা সংক্ষেপে শিখলাম যে ইট দ্বারা প্রতিস্থাপিত নাউন ক্লোজ, ট্রানজিটিভ ভার্বের পরে যেমন হচ্ছে টোল্ড, নো, আস্কড, এরপরে কোনো ক্লোজ আসে নাউন ক্লোজ। বি ভার্বের আগে, অ্যামিজারের আগে যে ক্লোজটা, যেটাকে ইট দ্বারা প্রতিস্থাপিত করা যায়, সেই ক্লোজটা হচ্ছে নাউন ক্লোজ। এবং অ্যাডজেক্টিভের পরে কোনো ক্লোজ আসলে সেটাও নাউন ক্লোজ। ক্লিয়ার? তাহলে আমরা মোটামুটি এই পর্যন্ত নাউন ক্লোজ শেষ করলাম। আমরা আজকে আসলে মেইনলি অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বিয়াল ক্লোজ নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা নাউন ক্লোজ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা অ্যাডজেক্টিভ ক্লোজ নিয়ে একটু আলোচনা করব। এটা খুবই ইজি এবং সবচেয়ে ছোট একটা আলোচনা। অ্যাডজেক্টিভ, JECTIVE, অ্যাডজেক্টিভ ক্লোজ। অ্যাডজেক্টিভ ক্লোজ খুবই ছোট আলোচনা, একেবারেই ছোট আলোচনা। অ্যাডজেক্টিভ ক্লোজ তো আমরা দেখা মাত্রই বলতে পারবো এটা অ্যাডজেক্টিভ ক্লোজ। সেটা কিভাবে সম্ভব? ওকে,
ওকে, তাহলে দেখো অ্যাডজেক্টিভ ক্লোজ, এটা তো অ্যাডজেক্টিভে নাই কাজ করবে। অ্যাডজেক্টিভ ক্লোজটা অ্যাডজেক্টিভ যেমন নাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা প্রকাশ করে, ঠিক সেই রকম অ্যাডজেক্টিভ ক্লোজ অ্যাডজেক্টিভের মতো নাউনের দোষ গুণ অবস্থা প্রকাশ করবে। বুঝতে পারছো? তাহলে অ্যাডজেক্টিভ ক্লোজ হচ্ছে নাউনের সাথে সম্পর্কিত, মানে নাউনের আগে পরে থাকবে। এটা নাউনকে মডিফাই করে, অ্যাডজেক্টিভ মডিফাই করে নাউনকে, তাহলে অবশ্যই এটা নাউনের আগে পরে থাকবে। আচ্ছা, তাহলে দেখো, তাহলে অ্যাডজেক্টিভ ক্লোজ হচ্ছে জাস্ট শর্টকাটে আমরা যদি বলি, অ্যাডজেক্টিভ ক্লোজ হচ্ছে ঠিক নাউনের আগে পরে থাকবে, তাই না? তাহলে আমরা শর্টকাটে যদি বলি এরকম, সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস নাউন, তাহলে আমরা যদি এভাবে লিখি, দেখো সাবজেক্টের পরে ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ সকর্মক্রিয়া, ট্রানজিটিভ ভার্ব প্লাস একটা নাউন থাকবে, এরপরে যদি একটা ক্লোজ বসে, এরপরে ক্লোজ, সেটাই হবে এই নাউনের পরে যে ক্লোজটা বসবে সেটা কি, এইটা হবে, এই ক্লোজটা হবে কি, অ্যাডজেক্টিভ ক্লোজ। দেখো নাউনের পরেই যে ক্লোজ, এই নাউনের পরেই যে ক্লোজটা বসবে সেটাই হবে অ্যাডজেক্টিভ ক্লোজ। ক্লিয়ার? তাহলে সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব, এরপরে যদি একটা নাউন থাকে এবং নাউনের পরেই যে ক্লোজ, সেটাকে বলা হবে অ্যাডজেক্টিভ ক্লোজ। তাহলে নাউনের পরে যদি কোনো ক্লোজ থাকে সেটাকে বলে অ্যাডজেক্টিভ ক্লোজ, কারণ এই অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে, তার মানে এই আগে অথবা পরেও নাউন থাকতে পারে, আগেও থাকতে পারে, পরেও থাকতে পারে। তাহলে অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউন বা প্রোনাউনকে মডিফাই করা। তাহলে তোমার খেয়াল রাখতে হবে যে এখানে ক্লোজ রাখে নাউন আছে কিনা বা পরে নাউন আছে কিনা, এরকম একটা বিষয় খেয়াল করবা, তাহলে তুমি অ্যাডজেক্টিভ ক্লোজ খুঁজে পেয়ে যাবা। আচ্ছা, এই যে নাউনটা দেখো, এটাকে আমরা একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি, দিলাম এক্সাম্পল, দিস ইজ দ্য বয় হু স্টুড ফার্স্ট, যে প্রথম হয়েছিল, হু স্টুড ফার্স্ট। এখানে বলা আছে হু স্টুড ফার্স্ট, এটা কোন ক্লোজ বলো তো? হু স্টুড ফার্স্ট, এই আন্ডারলাইন করে, এটা কোন ক্লোজ? দিস ইজ দ্য বয় হু স্টুড ফার্স্ট, এই যে আন্ডারলাইন অংশ, হু স্টুড ফার্স্ট, কমেন্ট শো করছে না, সরি, যে কোনো কারণে কমেন্ট শো না করলে তো ক্লাস প্রাণবন্ত হবে না। আচ্ছা, আমি বুঝিয়ে যাই আজকে, তোমরা বুঝতে থাকো, আমি জাস্ট বুঝিয়ে যাব, তোমরা অ্যান্সার করতে থাকো। তাহলে দেখো, দিস ইজ দ্য বয় হু স্টুড ফার্স্ট, এখানে এটা কোন ক্লোজ? তাহলে এটা কীভাবে ব্যাখ্যা করা যায়? আমি এই স্ট্রাকচারটা দিকে একটু খেয়াল রাখবা, নাউনের পরে যে ক্লোজ সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ। তাহলে এই যে এটাকে বলা হয় নাউন, এই নাউনটাকে আবার অন্যভাবে অ্যান্টিসিডেন্টও বলা হয়, অ্যান্টিসিডেন্ট, এই নাউনটার নাম হচ্ছে অ্যান্টিসিডেন্ট, কারণ এই যে রিলেটিভ, এটাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। তাহলে এই রিলেটিভ প্রোনাউনের পূর্ববর্তী যে সাবজেক্ট থাকে সেটাকে আমরা সবসময় অ্যান্টিসিডেন্টই বলি। অ্যান্টিসিডেন্ট হচ্ছে কি, আমরা অনেক সময় যে তোমরা অ্যান্টিসিডেন্ট একটা রুলই আছে, আমি পড়াইছি কারেকশনে, যে এই যে ভার্বটা হবে অ্যান্টিসিডেন্ট অনুযায়ী, মানে এখানে হুর পরে যে ভার্বটা, সেই ভার্বটা হয় এইটা অনুযায়ী, দি বয় অনুযায়ী, এরকম একটা রুল পড়াইছি সবাইকে। অ্যান্টিসিডেন্ট কি সবাইকে আমি আগেই পড়াইছি। তাহলে দেখো, এই যে নাউনের পরবর্তী যে ক্লোজ সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ। কি ক্লোজ?
অ্যাডজেক্টিভ ক্লোজ। ক্লিয়ার? তাহলে নাউনের পরে যে ক্লোজ সেটাকে আমরা বলবো কি, বা অ্যান্টিসিডেন্ট পরবর্তী যে ক্লোজ সেটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ ক্লোজ। সো আরেকটা উদাহরণ দিচ্ছি। দিলাম this is the place where he lives, where he lives। এখানে this is the place where he lives, where he lives মানে আর আছে না, সরি, এই যে where he lives, this is the place where he lives, তাহলে where he lives এটা কি ক্লোজ? এই হয় সেই জায়গা যেখানে সে বসবাস করে। তাহলে আমি বলেছি যে নাউনের পরে দি প্লেসটা কি, এটা একটা নাউন বা অ্যান্টিসিডেন্ট। এই নাউনের পরবর্তী ক্লোজটাকে বলা হবে অ্যাডজেক্টিভ ক্লোজ। ক্লিয়ার? বুঝতে পারছো সবাই? কোনো কনফিউশন থাকলে বলবা, তাহলে পরীক্ষা আসলে যাতে ভুল না হয়। তাহলে নাউনের পরে যে ক্লোজ সেটাকে বলা হবে অ্যাডজেক্টিভ ক্লোজ। পরে কি থাকতে পারে? আগেই। আচ্ছা, আরেকটা দিলাম, আজকে একেবারে ক্লিয়ার ধারণা নিয়ে যাবা যাতে আর কারো ক্লাস না দেখতে হয়। দেয়ার ইজ নো মাদার, যাতে আর কারো ক্লাস না দেখতে হয়। আর শীত তো আছেই তোমাদের। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, বাট লাভস হার চাইল্ড। There is no mother but loves her child। এখানে but loves her child এটা কি ক্লোজ? তাহলে তোমরা বলতে পারো এটা there is no mother but loves her child। তাহলে নো আর্টিকেলের পরে এটা কি? এটা কি? এটা নাউন। এই নাউনের পরে যে ক্লোজ সেটা হবে অ্যাডজেক্টিভ ক্লোজ। পারবা তো এখন? তাহলে খুবই ইজি, অ্যাডজেক্টিভ ক্লোজ নির্ণয় করা খুবই ইজি, একেবারে পানির মতো। আশা করি তোমাদের আর ভুল হবে না পরীক্ষায়। আচ্ছা, আরও দিলাম, মনে করে দিলাম আরও একটা উদাহরণ দিলাম। মনে করো দি বয়, তারপরেই আসবে হুম। মানে অ্যান্টিসিডেন্টের সাথেই কিন্তু রিলেটিভ প্রোনাউন বসতে হবে। মানে অ্যান্টিসিডেন্টের ঠিক সাথেই কিন্তু মনে রাখবা রিলেটিভ প্রোনাউনটা বসবে। এখন দি বয় ইজ নোন হুম এইরকম হবে না, অ্যান্টিসিডেন্টের ঠিক পরেই এটাকে বলা হয় নাউন বা অ্যান্টিসিডেন্ট। এটাকে বলা হবে রিলেটিভ প্রোনাউন। দি বয় অ্যান্টিসিডেন্টের পরে যে প্রোনাউনটা বসে এটাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। মনে রাখবা এগুলো। দি বয় হুম উই হেল্পড, হুম উই হেল্পড। The boy whom we helped was very helpless, was very helpless। এখন খেয়াল করো, এখানে আন্ডারলাইন থাকবে the boy whom we helped, whom we helped, এটার নিচে আন্ডারলাইন দেওয়া থাকবে whom we helped কোন ক্লোজ? The boy whom we helped was very helpless। তাহলে এখানে whom we helped কোন ক্লোজ? তাহলে তোমরা অবশ্যই অ্যান্সার দিয়ে দিতে পারবা, যেহেতু এটা নাউনের পরে বসছে বা অ্যান্টিসিডেন্ট, নাউন বা অ্যান্টিসিডেন্ট যাই বলো না কেন, অ্যান্টিসিডেন্ট, এই এটার পরে কি অবশ্যই হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে নাউনের পরে যে ক্লোজ সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ। ওকে, অসংখ্য উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম, এরপরে আশা করি আর ভুল হবে না। আচ্ছা, দিস ইজ দ্য সেম বুক। তাহলে আরেকটা দিলাম, দিস ইজ দ্য সেম বুক দ্যাট আই লস্ট। তো এখানে দ্যাট আই লস্ট এটা কি কোন ক্লোজ?
ওই একই কথা এখানে সেম, এটা হচ্ছে আর্টিকেল, আর্টিকেলের পরে এটা কি নাউন, আর্টিকেলের পরে একটা মাত্র শব্দ একটা নাউন, নাউনের পরে যে ক্লোজ সেটা হবে অ্যাডজেক্টিভ ক্লোজ। ওকে, তাহলে আমরা বুঝে গেলাম আসলে অ্যাডজেক্টিভ ক্লোজ জিনিসটা কি। তাহলে দিস ইজ দ্য সেম বুক দ্যাট আই লস্ট। ওকে, যাই হোক, তাহলে আমরা আসলে বুঝে গেলাম যে অ্যাডজেক্টিভ ক্লোজটা কি। আচ্ছা, তাহলে আশা করি আর তোমাদের ভুল হবে না, আশা করি আর তোমাদের ভুল হবে না। আশা করি আর তোমাদের ভুল হবে না। তাহলে আরও উদাহরণ দিলে আরও স্পষ্ট হবা, আরও স্পষ্ট করার জন্য আরও কিছু উদাহরণ দিলাম। The news that you heard yesterday is known to all, এখানে বলা থাকবে দ্যাট ইউ হিয়ার yesterday, এই পর্যন্ত। তাহলে এই যে আন্ডারলাইন করলাম, এই ক্লোজটা কি ক্লোজ হবে? তোমরা এখন দেখা মাত্রই বলতে পারবা এই ক্লোজটা কি ক্লোজ হবে, দেখা মাত্রই বলতে পারবা। দ্য নিউজ, দেখো এই অংশটা বাদেও, এই অংশটা হাত দিয়ে ঢেকে রাখো, এই অংশটা বাদেও কিন্তু বাক্যটা সম্পূর্ণ হয়। আবার এইটার আগে কি নাউন আছে, তাহলে কোনো বিষয় যদি এরকম বাদ দিয়েও বাক্যটা পূর্ণ হয়, সেটা এই জিনিসটা বাদ দিয়েও কিন্তু বাক্যটা পূর্ণ হয়। দি নিউজ ইজ নোন টু অল, তাহলে এই জিনিসটা অ্যাডজেক্টিভ ক্লোজ। আবার অন্যভাবে বুঝিলে সেই যে বিষয়টা হচ্ছে যে এটা হচ্ছে নাউন, নাউনের পরে যে ক্লোজ সেটা হবে অবশ্যই অ্যাডজেক্টিভ ক্লোজ। ক্লিয়ার? আর কি ভুল হবে? আর ভুল হবে না। আজকের পর থেকে আর কি ভুল হবে তোমাদের? তোমরা যত উদাহরণ চাও দিয়ে দেখাবো। আর একটা দিলাম, লাস্ট ওয়ান, তাহলে অ্যাডজেক্টিভ ক্লোজ শেষ। এর চেয়ে আর ভালো বোঝানো সম্ভব না। দি ম্যান টু হুম ইউ স্পোক, যার সাথে তুমি কথা বলেছো, হুম ইউ স্পোক ইজ মাই ব্রাদার। তাহলে টু হুম ইউ স্পোক, এই টোটালটা দি ম্যান টু হুম ইউ স্পোক জিনিসটা কি? তাহলে অবশ্যই কি ওই একটাই কথা, এই স্ট্রাকচার একটাই। তাহলে নাউন, এর পরে যে ক্লোজ অ্যাডজেক্টিভ ক্লোজ। খুব ইজি, একেবারে এইটুকু মনে রাখবা, আর জীবনও ভুল হবে না। একেবারে মনে করো এই জীবনে আর কোনোদিন ভুল হবে না। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, ওকে, এখন আমরা আলোচনা শুরু। বাকি আছে অ্যাডভার্বিয়াল ক্লোজ বা অ্যাডভার্ব ক্লোজ বলা হয় এটাকে। অ্যাডভার্বিয়াল ক্লোজ বা বলতে পারো অ্যাডভার্ব ক্লোজ, অ্যাডভার্বিয়াল অবলিক অ্যাডভার্ব ক্লোজ। তাহলে মুছে দিলাম। ওকে, সব মুছে দিলাম। তাহলে আমাদের ওইটা নির্ণয় শেষ। এখন আমরা নির্ণয় করব কি, আমাদের এখন আলোচনার বিষয় হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ। অ্যাডভার্ব ক্লোজ, এটাকে অ্যাডভার্ব ক্লোজও বলা হয় অথবা অ্যাডভার্বিয়াল ক্লোজও বলা হয়। নো ম্যাটার কি বলা হয় সেটা আমাদের দরকার নাই। তাহলে অ্যাডভার্বিয়াল ক্লোজ বা অ্যাডভার্ব ক্লোজ কাকে বলে? যে ক্লোজটা অ্যাডভার্বের পরে বসে, যে ক্লোজটা অ্যাডভার্বের মতো কাজ করে অথবা ভার্বের মানে কি ইন্ট্রান্সিটিভ ভার্বের পরে বসে, সেটাকেই বলা হয়
অ্যাডভার্ব ক্লোজ। ভার্বের কোন ভার্বের? ইনট্রানজিটিভ ভার্ব, মানে অকর্মক্রিয়া। ক্লিয়ার? বুঝতে পারছো? ভার্বের পরে কি বসে? অ্যাডভার্ব বসে না? ভার্বের পরে কি বসে? অ্যাডভার্বই তো বসে। ম্যাক্সিমাম সময় ভার্বের পরে অ্যাডভার্ব বসে, কারণ অ্যাডভার্ব মডিফাই করে ভার্বকে, অ্যাডভার্ব মডিফাই করে ভার্বকে। তাহলে ভার্বের পরে কিন্তু অ্যাডভার্বই বসে। কোন ভার্ব? ইনট্রানজিটিভ ভার্ব। এই জিনিসটা তোমরা অনেকেই জানো না। ইনট্রানজিটিভ ভার্ব আবার কি? যেই ভার্বের কোনো অবজেক্ট নাই, কর্ম নাই। ওকে, আচ্ছা, যাই হোক, আমরা শর্টকাটে যদি লিখি, জাস্ট এক কথায় যদি লিখি এরকম, কাটলাম কেন? কাটাকাটি করলাম কেন? আচ্ছা, যাই হোক, তাহলে আমি বলছি যে অ্যাডভার্বের মতো কাজ করবে, মানে এইভাবে সংক্ষেপে এইভাবে লেখা যায়। একটা স্ট্রাকচার হচ্ছে এরকম যে শর্টকাটে তুমি এইভাবে বলতে পারো, শর্টকাটে তুমি বলতে পারো কি? সাবজেক্ট প্লাস ইনট্রানজিটিভ ভার্ব, অকর্মক্রিয়া, প্লাস ইনট্রানজিটিভ ভার্বের যে পর যে ক্লোজটা আসবে, ইনট্রানজিটিভ ভার্বের পর যে ক্লোজ, ইনট্রানজিটিভ ভার্বের পর যে ক্লোজ, সেটা হবে অ্যাডভার্বিয়াল ক্লোজ। ইনট্রানজিটিভ ভার্বের পরে যে ক্লোজ আসবে, উদাহরণস্বরূপ আমি যদি দেখাই, আচ্ছা উদাহরণস্বরূপ আমি দেখাবো, যেমন এক্সাম্পল হিসেবে আমি দেখালাম I shall কি? I shall go where he lives. তো I shall go where he lives, এখানে where he lives টা কি? I shall go where he lives। তাহলে দেখো, এই যে গো ভার্ব, ভার্বের পরে কি আসে? অ্যাডভার্ব, মানে বলতে পারো ভার্বের পরে অ্যাডভার্ব বসে বা অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে। যাই হোক, এটা একটা গদ্যতা নিয়ম। আমরা জানি এই গো, একে আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়? তাহলে এই ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায় না। তার মানে এটা একটা কি ভার্ব? এটা একটা কি ভার্ব? ইনট্রানজিটিভ ভার্ব। এই ভার্বটার নাম হবে কি? এই ভার্বটা হচ্ছে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না, এটার নাম হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে এটাকে কি দ্বারা প্রশ্ন করতে হবে? ইনট্রানজিটিভ ভার্বকে কখন, কোথায়, কখন, কোথায়, কিভাবে, কেন, এই চারটা দ্বারা প্রশ্ন করবা। তাহলে এইগুলো দ্বারা প্রশ্ন করলে যেইটা পাওয়া যাবে সেটাকে বলা হবে অ্যাডভার্ব। তাহলে কি বললাম আমি? সংক্ষেপে কি জিনিসটা কি দাঁড়াইলো? সংক্ষেপে দাঁড়াইলো এটাকে কি বা কাদের দ্বারা প্রশ্ন করা যায় না। তাহলে এটা কি? এটা ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্বে কখন, কোথায়, কিভাবে, কেন দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাকে অ্যাডভার্ব। বুঝতে পারছো? তাহলে সে আই শ্যাল গো, আমি যাব, কি যাব, কেন, কাকে যাব, আছে না নিশাদ? আমরা যদি প্রশ্ন করি কোথায় যাব, আই শ্যাল গো, আমি যাব, কোথায় যাব, ভার্বকে প্রশ্ন করো কখন, কোথায়, কিভাবে, কেন, যে কোনো একটা দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা হবে অ্যাডভার্ব, এবং সেই ক্লোজটা হচ্ছে অ্যাডভার্ব ক্লোজ। ক্লিয়ার?
ক্লিয়ার। তাহলে অ্যাডভার্ব ক্লোজ কি? অ্যাডভার্ব ক্লোজ হচ্ছে ভার্বকে কখন, কোথায়, কিভাবে দ্বারা প্রশ্ন করবা, যে উত্তর মেলে তাহলে হবে। তাহলে আমরা আর একটু বিস্তারিত আলোচনা করব। আমরা আলোচনা করব অ্যাডভার্বিয়াল ক্লোজ চেনার উপায়। একটু বিস্তারিত আলোচনা করি। অ্যাডভার্বিয়াল ক্লোজ আলোচনা চেনার উপায়, তাহলে একটু বিস্তারিত আলোচনা করলে আরো ক্লিয়ার হবা। তাহলে নাউন ক্লোজ আলোচনা করলাম, অ্যাডজেক্টিভ ক্লোজ তো একেবারে না সোজা, এবং অ্যাডভার্বিয়াল ক্লোজটা একটু বিস্তারিত আলোচনা করলে একেবারে আজীবন মনে থাকবে। তাহলে 1 নম্বর, ভার্বকে কখন মানে হোয়ার, কোথায় না কখন, when, কখন, কোথায়, where, ভার্বকে কখন, কোথায়, কেন, why, how, কিভাবে, এই চারটা when, where, why, how, চারটা জিনিস, কখন, কোথায়, কেন, কিভাবে, মনে থাকবে। এই ভার্বকে এত দ্বারা প্রশ্ন করলে যে উত্তর মেলে মনে রাখবা, এগুলো অনেক কাজে লাগবে। প্রশ্ন করলে কি, যদি উত্তর পাওয়া যায় তাহলে তা হইল কি, অ্যাডভার্বিয়াল ক্লোজ। ক্লিয়ার? তাহলে 1 নম্বর শেষ, এটা হচ্ছে 1 নম্বর শর্ত। 2 নম্বর জিনিসটা কি, যদি দুটি ক্লোজ কিছু জিনিস মানে কিছু জিনিস আমি এখন কিছু ওয়ার্ড লিখব, এটাকে বলা হয় কনজাংশনাল ওয়ার্ড, লিঙ্কিং ওয়ার্ড, যাই বলো না কেন, কিছু আমি জিনিস মানে ওয়ার্ড লিখব, এই ওয়ার্ড দ্বারা যদি দুটো ক্লোজকে সংযুক্ত করা থাকে মানে তাহলে সেই ক্লোজটা হবে অবশ্যই অ্যাডভার্বিয়াল ক্লোজ। দেখো দুটি বাক্যের মাঝখানে যদি এরকম, আচ্ছা এটা তো শেষ, এখন এইটা দেখো, এই দুইটা জিনিস মনে রাখলে আর জীবনে ভুল হবে না। দো, দুটি বাক্যের মাঝখানে এরকম দো, অলদো, তারপর হচ্ছে তোমার অ্যাজ, তারপর হচ্ছে সো ডট 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 অ্যাজ, তারপর হচ্ছে সিন্স, দুটি বাক্যের মাঝখানে এগুলো সিন্স, সো ডট 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 দ্যাট, সো দ্যাট, তারপর হচ্ছে টিল, তারপর হচ্ছে আনটিল, তারপর হচ্ছে আনলেস, এগুলোতে অ্যাডভার্ব তোমরা জানোই, লেস্ট, তারপর হচ্ছে বিকজ, তারপর হচ্ছে হোয়েন, হাউএভার, তারপর হচ্ছে তোমার হোয়ারএভার, আরও আছে, তারপর হচ্ছে হোয়াইল, ইফ, অ্যাজ ইফ, আরও আছে অ্যাজ দো, আরও আছে ইন অর্ডার দ্যাট, তাহলে অনেকগুলো লিখলাম, আর দরকার নাই। তাহলে তুমি যদি দুইটা বাক্যের মাঝখানে এই ওয়ার্ডগুলো দেখো, এগুলো কিন্তু আগে নাউনও ছিল না, অ্যাডজেক্টিভও কিন্তু এগুলো ছিল না, এগুলো হচ্ছে শুধুমাত্র অ্যাডভার্বিয়াল ক্লোজের কি চিহ্ন, মার্কার। অ্যাডভার্বিয়াল ক্লোজ চিহ্নিতকরণ মার্কার, এগুলো যদি বাক্যে থাকে নিঃসন্দেহে সেটা দাগাইবা অ্যাডভার্বিয়াল ক্লোজ। আর কোনো কথা আছে? তাহলে দুইটা জিনিস মনে রাখলেই তো হয়, আর কি বেশি শেখার দরকার আছে? শেখার দরকার নাই। তাহলে এই দুইটা জিনিস মনে রাখবা, এই দুইটা যদি মনে রাখতে পারো তাহলে তুমি বুঝে যাবা যেটা কোন ক্লোজ। আচ্ছা আমরা উদাহরণ দেবো, তাহলে আমি মুছে দিচ্ছি। হ্যাঁ আমরা যেন একটু মুছে দিচ্ছি, তাইলে এটা শিটে আছে, শিট পড়লেই হবে, বিস্তারিত শিটে দেওয়া আছে, তোমরা শিট পড়লেই বুঝে যাবা।
তাহলে কিছু জিনিস তুমি যদি মনে রাখতে পারো, একটু মনে রাখার বিষয়, অনেক পরে লাভ নেই। আমি তো বারবার বলি বেশি পরে লাভ নেই। জাস্ট পরীক্ষার হলে দাগাইতে পারো, বৃত্তটা ভরাট করতে পারো, এরকম মোটামুটি পড়লেই হয়, চাকরিটা ভাগাই নিতে পারলেই হয়। তোমাকে পণ্ডিত হওয়ার দরকার নাই। অনেকে ইংলিশ পড়ে 12 মাস 12,000 টাকা খরচ করে, আমি দেখেছি। ইংলিশ স্পেশাল পড়ে টিচারের কাছে 12,000 টাকা খরচ করে 12 মাস পড়ে। এরকম আমার দেখা মতে প্রায় 100 জন স্টুডেন্ট আমি পাইছি। এত জানার দরকার নেই ইংলিশে, এত জানার দরকার নেই। 3 মাসে আসবা আমার কাছে, জাস্ট আমি দেখাই দিব যে এটুকু এটুকু পড়ো, পরীক্ষায় গিয়ে দেখবা যে সেখান থেকে কমন। এই জন্য 12 মাস পড়ার দরকার না। তাহলে চাকরির জন্য যেটুকু দরকার সেটুকু পড়লেই আমি মনে করি যে তোমার জন্য বেটার। তুমি এর বেশি পড়তে গেলে সেটা তোমার ব্রেনে চাপ পড়বে, এটা পণ্ডশ্রম হবে। পণ্ডশ্রম বুঝো? অনেক পড়লাম, পরীক্ষার হলে গিয়ে কিছুই পারলাম না, এটাকে বলে পণ্ডশ্রম। আর তুমি অল্প পড়ছো, পরীক্ষার হলে গিয়ে একেবারে সব পারছো, এটাকে বলা হয় কি ইফেক্টিভ পড়াশোনা। এটা হচ্ছে বুদ্ধিমানের পরিচয়। ওকে, তাহলে আমরা কিছু উদাহরণ দেব এখন। এই উদাহরণ দিলেই তুমি আজকে এই বিষয়টা নিয়ে পরিষ্কার ধারণা। তাহলে এক্সাম্পল দিলাম আমি দিলাম অ্যাজ হি ইজ ইল, অ্যাজ হি ইজ ইল, অ্যাজ হি ইজ ইল, হি ক্যানট ওয়াক ফাস্ট, হি ক্যানট ওয়াক ফাস্ট। তাহলে হি ক্যানট ওয়াক ফাস্ট, এইটা কোন ক্লোজ? সরি, এইটা না, এই যেটা অ্যাজ হি ইজ ইল, এই বাক্যটা কোন ক্লোজ? তো তুমি তো আসলে ভাবার কিছু নাই। আমি বলছি কি, বাক্যের প্রথমে যদি অ্যাজ থাকে, মানে দুটি বাক্যের বা দুটি সেন্টেন্সের মাঝখানে যদি অ্যাজ থাকে, এই অ্যাজটা প্রথমে, তার মানে এই না যে অ্যাজটা মাঝখানে যাইতে পারবে না। এই বাক্যটাকে কিন্তু এইভাবে লেখা যায়, হি ক্যান নট ওয়াক ফাস্ট অ্যাজ হি ইজ ইল। এই বাক্যটা কিন্তু এইভাবেই লেখা যায়। তার মানে এই মানে যে এই বাক্যটা বা বাক্য এই অ্যাজটা হচ্ছে বাক্যের প্রথমে, এটা আসলে বাক্যের মাঝেই আছে। ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে এটা কি ক্লোজ? অ্যাজ থাকার ফলে এটা হবে অ্যাডভার্বিয়াল ক্লোজ। এটা নাউন ক্লোজ হয়? কোনোভাবেই তুমি নাউন ক্লোজ নিতে পারো? পারি না। তাহলে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ। যেহেতু এই চিহ্ন, এই যে মার্কারটা দেখলেই তুমি বুঝতে পারবে এটা অ্যাডভার্বিয়াল ক্লোজ। তাহলে এই মার্কারগুলো মনে রাখবা, তাহলে পরীক্ষা হলে তোমার কখনোই ভুল হবে না। আচ্ছা, আমরা আরো উদাহরণ দেব। আমরা আরো উদাহরণ দিয়ে একেবারে ক্লিয়ার হয়ে যাব। আচ্ছা, দিলাম এরকম, আই মিট লিনার সাথে মিট করলাম হোয়েন আই ওয়াজ অ্যাট স্কুল। যখন আমি স্কুলে ছিলাম, হোয়েন আই ওয়াজ অ্যাট স্কুল। তাহলে হোয়েন আই ওয়াজ অ্যাট স্কুল, এই হোয়েন আই ওয়াজ অ্যাট স্কুল এটা কোন ক্লোজ? হোয়েন আই ওয়াজ অ্যাট স্কুল। তাহলে বলতে পারো, স্যার এখানে তো নাউন আছে, এটা তো ঝামেলার মধ্যে ফেলাইলাম, এখানে একটা ঝামেলা সৃষ্টি না। নাউনের পরবর্তী ক্লোজ তো আসলে অ্যাডজেক্টিভ ক্লোজ হওয়ার কথা, তাহলে এখানে কিন্তু একটা ঝামেলায় পড়ে গেলাম। নাউনের পরে যে ক্লোজ সেটা কিন্তু হয় অ্যাডজেক্টিভ ক্লোজ, আমরা জানি, কিন্তু এখানে এটা অ্যাডভার্বিয়াল ক্লোজ কিভাবে হইল? আচ্ছা, তাহলে এখানে আই মেট লেনা হোয়েন আই ওয়াজ অ্যাট স্কুল, এখানে একটা মার্কার আছে, দেখো, হোয়েন, যখন। এই হোয়েনটা অ্যাডজেক্টিভ ক্লোজে তুমি পাবা না। অ্যাডজেক্টিভ ক্লোজ এরকম হোয়েন থাকবে না। বুঝতে পারছো? এই যে অ্যাডজেক্টিভ ক্লোজটা পড়াইলাম, এখানে কিন্তু হোয়েন দ্বারা কোনো বাক্য শুরু হবে না। সেখানে থাকবে কি? অ্যাডজেক্টিভ ক্লোজে থাকবে কি? রিলেটিভ প্রোনাউন হু, হুম, হোয়েন থাকবে না। তাহলে এখানে যদি হু বা হুম থাকতো, তাহলে এটা কিন্তু হয়ে যেত অ্যাডজেক্টিভ ক্লোজ। কিন্তু এখানে
হোয়েন থাকার ফলে, হোয়েন, শুধু এই হোয়েনটা থাকার ফলে এটা হবে অ্যাডভার্ব ক্লোজ। ক্লিয়ার? কারণ অ্যাডজেক্টিভ ক্লোজে থাকে হচ্ছে রিলেটিভ প্রোনাউন অথবা রিলেটিভ অ্যাডভার্ব। রিলেটিভ প্রোনাউন অথবা রিলেটিভ অ্যাডভার্ব থাকে। রিলেটিভ প্রোনাউন অথবা রিলেটিভ অ্যাডভার্ব। আচ্ছা, হ্যাঁ, হোয়েন যুক্ত থাকতে পারে। রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্ব হোয়েনও থাকতে পারে। কিন্তু তোমাকে আরেকটা বলছিলাম যে এই ভার্বটাকে প্রশ্ন করতে হবে। যদি সেটা না বোঝো, এটা হচ্ছে মিট, এটাকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর মেলে না। এটাকে কি বা কাকে মিট করেছিলাম, কি বা কাকে, হয় না। এটাকে কখন এই ভার্বটাকে প্রশ্ন করো, কখন, কোথায় দ্বারা প্রশ্ন করো, কিভাবে, কেন, এই চারটা দ্বারা প্রশ্ন করো। তাহলে কখন, হোয়েন আই দ্যাট স্কুল, তাহলে পেয়ে গেলাম। কখন দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা মেলে সেটা কি? এই কখন দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা মেলে সেটা কি বলে হয়? তাহলে দুই এক জায়গায় তুমি এরকম একটু কম্প্রোমাইজ করতে হবে, তোমাকে দুই এক জায়গায় একটু বুঝে নিতে হবে। দুই এক জায়গায় একেবারে এগুলো আসে না, এরকম দুই একটা বিষয় তোমাকে একটু বুঝতে হবে। একেবারে রেয়ার, আসে না বললেই চলে। তাহলে এরকম কঠিন কিছু বিষয় আছে যে নাউনের পরেও তোমার অ্যাডজেক্টিভ ক্লোজ না হয়ে অ্যাডভার্ব ক্লোজ হইতে পারে। কখন? যদি এই ভাবটা ইন্ট্রানজিটিভ হয় এবং এটাকে প্রশ্ন করতে হবে কখন, কিভাবে, কোথায়, তাহলেই একমাত্র তুমি বুঝতে পারবা। তাহলে নাউনের পরবর্তী হইলেই কিছু জায়গায় এরকম ব্যতিক্রম হবে। তাহলে এটা একটু ভেবে চিন্তে দেখাইতে হবে। এগুলো আসে না, মানে এত কঠিন আসবে না, একেবারে রেয়ার। তারপর আসলেও এইভাবে আমি যে আজকে যে এই লেকচারের মাধ্যমে তোমরা বুঝতে পারলা। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা নেক্সট তাহলে আরেকটু আলোচনা আছে, সেটুকু আমরা করি। আর একটু আলোচনা আছে, আমরা করে শেষ করব, বেশিক্ষণ লাগবে না। আচ্ছা, নেক্সট, ইউ মে পার্ক ইউর কার। ইউ মে পার্ক ইউর কার হোয়ার এভার ইউ লাইক। হোয়ার এভার ইউ লাইক। মানে হোয়ার এভার ইউ লাইক, এটা কি? হোয়ার এভার ইউ লাইক, তুমি যেখানে পছন্দ করো। ইউ মে পার্ক ইউর কার হোয়ার এভার ইউ লাইক। তাহলে এই যে কার, এটা কিন্তু নাউন, এটা নাউন। তাহলে নাউনের পরেই যে ক্লোজ, সেটা কি অ্যাডজেক্টিভ ক্লোজ? এটা আমরা জানি, কিন্তু তোমাকে দেখতে হবে এখানে হোয়ার এভার আছে। এই হোয়ার এভারটা কি? এই হোয়ার এভার হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজের মার্কার, মানে এটা থাকলে এটা মাস্ট অ্যাডভার্বিয়াল ক্লোজ। ক্লিয়ার? তাহলে কিছু জায়গায় তুমি এরকম, এটা হচ্ছে তাহলে নাউনের পরে হইলো এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লোজ। এটা নাউনের পরে হইলো এটা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লোজ না, এটা অ্যাডভার্ব ক্লোজ। এই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে। হোয়ার এভার আছে এখানে, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজের মার্কার, চিহ্ন। এইটা থাকলে অবশ্যই এটা অ্যাডভার্বিয়াল ক্লোজ। ওই যে তোমাদের দেখাইলাম 1 আর 2, দুইটা নাম্বার, দুইটা দেখাইলাম চেনার উপায়। তাহলে হোয়ার এভার থাকলে এটা অ্যাডভার্বিয়াল ক্লোজ। ক্লিয়ার? আচ্ছা, সবাই কি বুঝতে পারতেছো? আচ্ছা, কমেন্ট শো করতেছে না, এই জন্য আর তোমাদের কমেন্ট করতে বলতেছি না। তোমরা করে রাখো, আমি পরে দেখবো। ওকে, তোমরা কমেন্ট করে রাখো, আমি দেখবো। আচ্ছা, তাহলে দেখো কিছু জিনিস কিন্তু এখন তোমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে। তাহলে এটাকে বলা হয়, এইটার নাম আছে একটা। অ্যাডভার্বিয়াল ক্লোজ অনেক ধরনের আছে। অ্যাডভার্বিয়াল ক্লোজ, অ্যাডভার্ব ক্লোজ অফ টাইম, অ্যাডভার্ব ক্লোজ অফ, এটাকে বলা হয় প্লেস। অ্যাডভার্ব
ক্লোজ অফ টাইম, সময় নির্দেশক অ্যাডভার্ব আছে। অ্যাডভার্ব ক্লোজ অফ রিজন, কারণ নির্দেশক অ্যাডভার্ব আছে। অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ টাইম প্লেস ম্যানার অথবা রিজন অথবা কন্ডিশন আছে। তো এইগুলো শিটে আছে সুন্দরভাবে দেওয়া, আমরা অত বিস্তারিত না গিয়ে জাস্ট তোমাদের টেকনিকগুলো শিখিয়ে দেবো। এগুলো আছে শিটে আছে, আমি জাস্ট আরও কিছু উদাহরণ দিয়ে আরও কিছু টেকনিক শিখিয়ে দেবো। আচ্ছা দেখো আরও কিছু উদাহরণ দেখো। আচ্ছা দিলাম ডু দ্য ওয়ার্ক, দেওয়া থাকলো ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক অ্যাজ আই শো ইউ। তাহলে অ্যাজ আই শো ইউ, আমি তোমাকে যেভাবে দেখাইছি। তাহলে এখানে কিন্তু এটা নাউন, এটা হচ্ছে নাউন কাজ। এইটার পর ডু দ্য ওয়ার্ক, এখানে দি আছে ওয়ার্ক, তাহলে এটা হচ্ছে নাউন। নাউনের পরে এটা কি অ্যাডজেক্টিভ ক্লোজ না, এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লোজ। কারণ কি, কারণ ওই যে এখানে এখানে ক্লোজ মার্কার হিসেবে বসতে অ্যাজ, এখানে যদি হু থাকতো, হুম থাকতো, তারপর হোয়াই থাকতো, হোয়েন থাকতো, এইগুলো থাকলে এগুলোকে বলা হয় রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্ব। এইগুলো থাকলে হয়তো অ্যাডভার্বিয়াল ক্লোজ, কিন্তু এখানে অ্যাজ থাকার ফলে এটা হবে অ্যাডজেক্টিভ ক্লোজ, আর অ্যাজ থাকার ফলে হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ। ঠিক আছে, তাহলে ক্লোজ মার্কারগুলো দেখবা, এই মার্কারগুলো দেখলেই বুঝবা, তাহলেই হবে। তাহলে এই তো শেষ, একেবারে টু দ্য পয়েন্টে চলে আসলাম। আমাদের আর এটুক জানলেই হবে, আমাদের আর কিছু জানা দরকার নেই। পরীক্ষায় 1 মার্ক ছিনিয়ে আনার জন্য এর বেশি কিচ্ছু জানার দরকার নেই। হি কেম টু টেল সো দ্যাট হি মে এসকেপড, হি কেম টু টেল, সে গাঁজাখুরি গল্প বলল, বানায় বানায় গল্প বলল, সো দ্যাট হি মে এসকেপড, যাতে সে পার পেয়ে যেতে পারে, এসকেপড, সো দ্যাট হি মে এসকেপড, সে বানিয়ে বানিয়ে বলল যাতে সে এসকেপ পালিয়ে যেতে পারে বা ছাড় পেয়ে যায়। তাহলে হি কেম টু লেট, হি কেম টু টেল সো দ্যাট হি মে এসকেপড, এখানে সো দ্যাট কি, এই সো দ্যাট থাকার ফলে এটি কি, এই ক্লোজ মার্কার, এটাকে বলা হয়, তাহলে এটা হবে অ্যাডভার্বিয়াল ক্লোজ। সংক্ষেপে আমি যেটা বললাম যে কিছু মার্কার আছে যেটা লিখে দিলাম বোর্ডে, ওইগুলো একটু মনে রাখবা। আর হোয়েন, হোয়ার, হাউ, হোয়াই, এই 4টা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটাই হবে অ্যাডভার্বিয়াল ক্লোজ। সংক্ষেপে এইটুকু মনে রাখলে আশা করি পরীক্ষা হলে তুমি তোমার ব্রেন দিয়ে দাগাইতে পারবা। তাহলে এই হচ্ছে আমাদের ক্লোজের আলোচনা। তো আমরা শেষ করলাম, আশা করি তোমাদের এই ক্লোজের ক্লাসটা ভালো লাগছে, এবং আশা করি এই যে আলোচনা 2টা লেকচার দিলাম প্লাস শিট দিলাম, এর বাইরে আর তোমাকে এই ক্লোজ নিয়ে আর পড়ার দরকার নেই। কারণ ক্লোজ নিয়ে যে খুব একটা কঠিন কিছু আসে এরকম না। এর পরবর্তী লেকচার হচ্ছে আমাদের ফ্রেজ, সবাই রেডি থাকবে। তাহলে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর তোমাদের যারা আছো, তোমরা যারা ইংলিশে আছো কিন্তু ম্যাথ ক্লাস করো নয় বা ম্যাথে ভর্তি হয়, তাদেরকে বলবো যে ম্যাথে ভর্তি হয়ে যাও। চাকরি পাইতে হইলে এই 500, 2000, 1000 টাকা নিয়ে চিন্তা করে কোনো লাভ নাই। চাকরি পাইলে এরকম এরকম 2000, 1000 টাকা তোমার একদিনের ইনকাম, ঠিক আছে? এই সব নিয়ে টেনশন করার কোনো দরকার নাই। আর চাকরি পাইলে একবার মৃত্যুর আগ পর্যন্ত বসে বসে খাইবা, সরকার তোমাকে বসে বসে খাওয়াবে। সো এই ধরনের 2-1000 টাকা নিয়ে টেনশন করবাই না। অবশ্যই কম্পিটিটিভ পরীক্ষায় তোমাকে ফার্স্ট হইতে হলে তোমাকে কিন্তু কোর্স করতেই হবে। বলে দিলাম, ম্যাথ, ইংলিশ, এই 2টা জিনিস তোমরা কখনোই ভুল করবে না, তাহলে কিন্তু সময় নষ্ট হবে, চাকরি আর পাবা না। তার চেয়ে যত দ্রুত সম্ভব কোর্স করে চাকরিটা ভাগিয়ে নাও, তোমার লাইফেও বিয়ে শাদী করো, তোমার লাইফটা উজ্জ্বল হয়ে যাবে, ঠিক আছে? তাহলে কার্পণ্য না করে এই সময় কিছুটা ইনভেস্ট করো, ধার করে হলেও ইনভেস্ট করো। এই গোল্ডেন টাইম আর ফিরে আসবে না, ঠিক আছে? এখনের 2 টাকার বিনিয়োগ এক সময়ের 2 কোটি টাকা সমান, এটা মনে রাখবা। সো কার্পণ্য না করে তোমরা কোর্সগুলোতে ভর্তি হয়ে যাওয়া, ওকে? এটা হচ্ছে তোমাদের প্রতি আমার একটা পরামর্শ বা অ্যাডভাইস। এটা তোমরা খারাপ হিসেবে নিতে পারো, ভালো হিসেবে নিতে পারো। কারণ 1 মার্কের জন্য তুমি চাকরি পাবে না, 1 মার্কের জন্য, 0.5 মার্কের জন্য তুমি চাকরি পাবে না।
তাহলে এই 0.5 মার্ক বা 1 মার্ক পেতে হলে তোমাকে কতটা এফোর্ট দিতে হবে চিন্তা করো, কতটা এফোর্ট দিতে হবে। তাহলে তুমি যা পারো তার চেয়ে আরও বেশি জানতে হবে, অনেক বেশি জানতে হবে। এই জন্যই বলছি যে তুমি যা পারো তো পারোই, কোর্সে আসো আর অনেক কিছু পারবা, অনেক কিছু জানবা, ঠিক আছে? তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর সবাই চেষ্টা করবা একজন করে স্টুডেন্ট ভর্তি করানো, এটা হচ্ছে তোমাদের প্রতি একটা আবদার। ওকে ওকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।